জয় মা তারা। আপনাদের সামনে আমি তারাপীঠের ভ্রমণের, তারাপীঠের মন্দির, নলহাটেশ্বরী মন্দির, লক্ষ্মী মাতার মন্দির সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখানে আমি মহাকালীর 10 মহাবিদ্যা থেকে শুরু করে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই কারণেই ভিডিওটা একটু বড় হয়েছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে তারাপীঠ ভ্রমণের সময় আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা মূলত তারামা এক্সপ্রেসে গিয়েছি, যেটি শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত যায়। প্রত্যেক দিন সকাল 7:20 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। আমি ভ্রমণের সমস্ত তথ্য, ছোট থেকে ছোট তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে এই ভিডিওটি দেখে আপনারা চোখ বন্ধ করে কোনো দিন না গিয়েও তারাপীঠে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আবার অন্য দিনের মতো চলে এসেছি তোমাদের কাছে তারাপীঠ দর্শন। সঙ্গে আছে, বুঝতেই পারছো, আমার সহধর্মিনী। বলো, কিছু বলো। আমরা অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে তারাপীঠ যাব, মা তারার দর্শন করব। ফাইনালি আজ তারাপীঠ যাচ্ছি মা তারার দর্শন করতে। তো আমাদের খুব ভালোই লাগছে, দেখা যাক এরপর কী হয়। চলো চলি। সবে শিয়ালদা থেকে আমরা ছেড়েছি 7:20 মা তারা এক্সপ্রেস। শিয়ালদা থেকে এই কিছুক্ষণ আগে, এইমাত্রই ছাড়লো, এখনও শিয়ালদা সবে ক্রস করেছে। আমরা ধীরে ধীরে সমস্ত কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরব। গাড়ি খুব ভালো মতোই চলেছে। মা তারা এক্সপ্রেস সময় মতো চলছে। ব্যান্ডেলের পরে বর্ধমান স্টেশন এবং স্টেশনের মাঝে অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এরপর বোলপুর, শান্তিনিকেতন স্টেশন, সমস্ত স্টেশনেই একদম রাইট টাইমেই আসছিল ট্রেনটি, এবং ট্রেনটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধে নেই। শেষে আমরা তারাপীঠ স্টেশনে পৌঁছে যাই। অনেকেই রামপুরহাট স্টেশনে নামেন, কিন্তু আমরা তারাপীঠ স্টেশনে নেমেছি। রামপুরহাট স্টেশনে যারা রাতের বেলা নামবেন তারা রামপুরহাটে যাবেন, কিন্তু যারা তারামা এক্সপ্রেসে আসেন তারা যদি এই তারাপীঠে আসেন, তারাপীঠ স্টেশনে নামেন, তাহলে কিন্তু আপনাদের ডিস্টেন্স অনেক কম হবে। কারণ এখান থেকে তারামার মন্দির মাত্র 7 কিলোমিটার, যেখানে রামপুরহাটে নামলে অনেকটা পথ ঘুরে তারপরে আপনাকে মন্দিরে আসতে হবে। তো অনেকেই জানেন না, অনেকেই জানেন যে রামপুরহাট থেকে তারাপীঠে আসতে হয়। তবে যারা রাতে নামে, অনেক গাড়ি রয়েছে যেগুলো সকালে নয় রাত্রেবেলায় আসে, তারা কিন্তু রামপুরহাট স্টেশনে নামবেন। আমরা তারাপীঠে মন্দিরে যাওয়ার আগে চলে এসেছি আটলাতে, যেখানে সাধক বামাখ্যাপার জন্মস্থান ছিল। তবে এখানে এই আটলাতে এসে দেখি যে পরপর 3টে বাড়িতেই লেখা আছে যে সাধক বামাখ্যাপার এটাই বাড়ি। তো 3 জায়গায় 3টে বাড়ি পরপরই রাখা হয়েছে। যে কোনটা আসল বাড়ি সেটা এখন বোঝা মুশকিল। যাই হোক, আমরা 3টেই দর্শন করেছি। প্রথমে পাশেই ছিল মা কালীর মন্দির, সেখানে দর্শন করে এখন প্রথম যে বাড়িটিকে বলা হয়েছে সাধক বামাখ্যাপার বাড়ি, তো আমরা সেখানেই প্রথমে দর্শন করতে গিয়েছিলাম। তো অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, এবং এখানেও ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভিতরে রয়েছে সাধক বামাখ্যাপার একটি মূর্তি এবং মা তারার মূর্তি। এরপরে যে দ্বিতীয় বাড়িটি আছে, দ্বিতীয় বাড়িটি দর্শন করে, যেটা দ্বিতীয় বাড়ি বলা হয়েছে সাধক বামাখ্যাপার বাড়ি, সেটি দর্শন করে আমরা ওখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দির আমরা দর্শন করলাম। তবে ভালো, যাই হোক, খুব পরিপাটি করে সুন্দর করে সাজানো। এবং এটি 3 নম্বর বাড়িটি, যেখানে সাধক বামাখ্যাপার বাড়ি বলা হয়েছে। তো এখন অনেক দিন পর মাটির দোতলা বাড়ি দেখলাম, মাটির বাড়ি দেখলাম, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। এবং স্থানীয়রা বলছে যে তারামার যে সিরিয়ালটি হতো
সেই সিরিয়ালের শুটিং এই জায়গাটাই হয়েছিল। তো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়। তো ভিতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, তাই আর ভিতরে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এটা আটলা, সাধারণত রামপুরহাট স্টেশনে নামলে আটলাতে আপনারা প্রথমে আসতে পারবেন না। তারাপীঠ স্টেশনে নেমে টোটোওয়ালাকে যদি আপনি বলেন যে আমি প্রথমে আটলাতে বামাখাপার বাড়ি দেখে আমি হোটেলে যাব, তাহলে সেই মতো আপনাদেরকে দর্শন করিয়ে দেবে। এরপরে আমরা হোটেল থেকে আমরা তারামার পুজোর উদ্দেশ্যে যাই। আমরা প্রায় 11:30 নাগাদ তারাপীঠ স্টেশনে পৌঁছাই। তারপর আমরা আটলা মানে সাধক বামাখাপার বাড়ি দর্শন করে হোটেলে এসে আমরা প্রায় 3টে নাগাদ এই পুজো দিতে যাই। পুজো দিতে যাওয়ার সময়কার আমি ছবি আপনাদের সামনে দেখে দিচ্ছি। বিশাল বড় একটা লাইন। যখন আমরা আসছিলাম, এই যে দেখতে পাচ্ছেন পুরো এখানে এটা জেনারেল লাইন। এছাড়াও এখানে 300, 500 এবং 1000 টাকা দিয়ে ভিআইপি লাইন রয়েছে, সেদিকে আমরা যাইনি। এখানে এই যে লাইনটা দেখছেন এটা জেনারেল লাইন, অনেক বড় লাইন পড়েছে। তো আমরা প্রায় 3টের সময় এই লাইনের শেষে গিয়ে দাঁড়াই। লাইনটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কত বড় লাইন। এবং এই লাইনটি প্রায় সবসময়ই থাকে। যদি আপনারা মনে করেন যে তাড়াতাড়ি দর্শন করতে চান, তাহলে 300, 500, 1000 টাকার ভিআইপি পাস রয়েছে। সেই প্রতিজনের 300 বা 500 বা 1000 টাকা লাগে, সেই দিয়ে আপনারা ভিআইপি লাইনে দাঁড়াতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। অনেক লম্বা লাইন পেরিয়ে আমরা চলেছি মা তারা দর্শনের জন্য। এই শেষ, এখানে আমরা একদম শেষে লাইন দিই। তখন বাজে 3টে। লাইনে দাঁড়িয়ে একটু ছবি। ওখানে বিক্রি হচ্ছিল এই পদ্ম ফুল, লাইনের মাঝেই পদ্ম ফুল বিক্রি হচ্ছে দেখে আমরা দুটো কিনে নিলাম। 10 টাকা করে পড়ে পদ্ম ফুল এখনকার রেট, জানি না পরবর্তীকালে বাড়াবে কি কমাবে। তো আমাদের এই মুহূর্তে রেট 10 টাকা করে পড়লো। এরপরে আমরা লাইনে তখন 6টা বাজে, লাইন থেকে মন্দিরের ভিতরের ছবি তুললাম। তারপর 7টার সময় বেরিয়ে ধূপ ধুনো দিলাম। ভিতরে তো আর মোবাইল অ্যালাউ নেই, তো ভিতরের ছবি আপনাদের সামনে আর তোলা গেল না। তো 3টে থেকে 7টা পর্যন্ত লাইন দিয়ে অবশেষে আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরালাম। ডিনারের জন্য আমরা খোঁজাখুঁজি করছিলাম একটি নিরামিষ হোটেল। তো শেষে মাধবী হোটেলই আমরা পেলাম। হোটেলটি ভালো, খারাপ নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, ডেকোরেশন খুব ভালো। তো আমরা একটা ভেজ থালি অর্ডার করলাম, কিন্তু এই সব কিছু ভাতটাও খুব সুন্দর, কিন্তু টেস্ট আর একটু ভালো হলে খুবই ভালো লাগতো। তো অন্য জায়গায়ও নিরামিষ খেয়েছি, এর থেকে অনেক ভালো টেস্ট পেয়েছি। তো সব কিছু ঠিকঠাক, একটু যদি টেস্টগুলো ভালো হতো ভালো লাগতো। তো এখানে ভাত, ডাল, আলু পটল, আলু পোস্ত, এটাই ছিল এখানকার থালিতে। পরের দিন সকাল সকাল আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে, পুরো তারাপীঠ ভ্রমণের জন্য। প্রথমে গেলাম আমরা বাঁকা রায়ের মন্দিরে। সেখানে ফটো অ্যালাউ ছিল না, তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপরে আমরা ইস্কন মন্দিরে গেলাম। বীরভূমের ইস্কনের মন্দির খুব সুন্দর সাজানো গোছানো, ভিতরে গান হচ্ছিল, খুব ভালো লাগছিল, পরিবেশটা খুব মনোরম। আপনাদের সামনেই তার কিছু দৃশ্য আমি তুলে ধরলাম। ইস্কন থেকে বেরিয়ে আমরা নিতাইয়ের জন্মস্থানে গেলাম, যেখানে প্রভু নিতাইয়ের জন্মস্থান ছিল। এখানেও ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না।
এরপর আমরা তার পার্শ্ববর্তী একটি মন্দিরে গেলাম, সেখানেরও পরিবেশ খুব ভালো। তার বাইরে থেকে কিছু দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আপনাদের ভালো লাগবে। বাইরের পরিবেশটা অতীব মনোরম। এরপরে কিছু চা খেয়ে আমরা পরবর্তী যে সাইট ছিল, এখানে বাঁকারায়ের অন্তর্ধান হয়েছিল এই জায়গাটায়। সবাই বলে এখানে তিনি ভস্ম হয়ে গিয়েছিলেন এবং প্রভু নিত্যানন্দ তার মাকে এখানেই স্নান করাতে নিয়ে এসেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুকুরের মাঝখানে যে ত্রিশূলটি আছে তার নিচে একটি মন্দির রয়েছে এবং এর পুরো কাহিনীটি এই দেওয়ালের গায়ে লেখা রয়েছে, সেটিই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটি আপনারা পড়ে নিন, তাহলে পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমরা চলে গেলাম লক্ষ্মী মাতার মন্দিরে। এটা অনেকটা দূর, অনেকটা ভিতরে, খুব অপূর্ব একটি মন্দির। লক্ষ্মী মাতার প্রতিমা খুবই সুন্দর এবং এই যে পুরোহিতরাও খুব ভালো, তার ব্যবহার আচরণ খুবই সুন্দর এবং তার কাছ থেকে পারমিশন নিয়েই আমি এই ভিডিওটা করেছি। খুব সকাল সকাল গিয়েছিলাম, তাই হয়তো পারমিশন দিয়েছে ভিডিওটি করার, কারণ তখন কোনো টুরিস্টই আসেনি, কেউই ছিল না। মন্দিরের ভিতরেই অসংখ্য ছোট ছোট এরকম মন্দির রয়েছে, সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং লক্ষ্মী মাতার চরণ স্পর্শ করে আমরা আশীর্বাদ নিয়েছি। এটা আমাদের সৌভাগ্য। সাধারণত এইভাবে কোনো মূর্তি স্পর্শ করতে কেউই দেয় না। এটা ভগবানের আশীর্বাদ যে আমরা তার চরণ স্পর্শ করতে পেরেছি। এই লক্ষ্মী মাতা অতীব সুন্দর প্রতিমা। লক্ষ্মীর মাতার মন্দির থেকে সোজা আমরা চলে যাই তারাপীঠের শ্মশানে। তারাপীঠের শ্মশান হতে চায় না, সকালবেলার দৃশ্য এক, রাতের বেলার দৃশ্য আর এক, দুটোই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে, ওখানে জুতো খুলে এখন শ্মশানে প্রবেশ করতে হয় এবং এখন যে লাইনে দাঁড়িয়ে আছি ওখানেই সাধক বামাখাপা পঞ্চভূতের মন্দিরে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। সেখানে আমরা যাচ্ছি। ওখানে যেতে গেলে 20 টাকা করে প্রত্যেকের টিকিট লাগে এবং ওখানে গিয়ে আমরা আশীর্বাদ নিচ্ছি। ওইখানে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে গান চলছে, পিছনে অঘরীরা আছেন, সাধকরা রয়েছেন, তারা সবসময় এখানে পুজো পাঠ বা সিদ্ধি লাভের জন্য থাকেন। তারই বর্ণনা আমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। না না, ওটা পরে আমাদের তো হয় রান্না পুজো। হ্যাঁ, এরপর আমি আস্তে আস্তে শ্মশানের আরও ভিতরের দিকে যাই। এটা দেখতে পাচ্ছেন এখানে মৃতদেহ দাহ করা হয় এবং আশেপাশে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে সাধকরা থাকেন, তারা এখানে সিদ্ধি লাভ করেন, তারা এখানে পূজা অর্চনা করেন এবং পাশে ডান পাশে পুরোটাই দাহ করার জায়গা, যেখানে ভিতরে চুল্লি রয়েছে এবং পাশে কাঠে মৃতদেহ দাহ করানোরও ব্যবস্থা রয়েছে এবং তার চারিদিকে সমস্ত তান্ত্রিক সাধকরা বসবাস করে। এখানেই তারা থাকেন, এখানেই তারা খাওয়া দাওয়া করেন, পুরো জীবনযাপন এখানেই তারা কাটিয়ে দেন তাদের সিদ্ধি লাভের আশায়। তো শ্মশানের ভিতরে গিয়ে দেখি যেখানে দাহ করা হয় সেখানে কিছু মাতার পুজো অর্চনা করা হচ্ছে। তো বেশিক্ষণ না থেকেই আমরা ওখান থেকে আর একটু ভিতরের দিকে গেলাম। ঘর দেখেছিলাম যেখানে, সেগুলো কোথায়? আপনাদের সামনে পুরো শ্মশানের চিত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং ভিতরে দেখলাম
এখানে সেদিন কিছু ভোজের ব্যবস্থা করা হয়েছে, তাই সবাই বসে রয়েছে ভোগ খাওয়ার জন্য। এরপর আমরা শ্মশান থেকে বেরিয়ে মার্কেটের কিছু চিত্র আপনাদের সামনে দিয়েছি। এটি হলো রাত্রের শ্মশানের দৃশ্য, পুরোপুরি আলাদা এক অন্যরকম দৃশ্য। আমি আর ভিতরের দিকে যাওয়ার সত্যি কথা বলতে কি সাহস পাইনি তেমন, তো বাইরে থেকেই আমি আপনাদের সামনে তোলার দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এখানে হোমযজ্ঞ হচ্ছে এবং শ্মশানের ভিতরেও কিছু কিছু জায়গায় হোমযজ্ঞ হচ্ছিল। তো আমি আর ভিতরে যাইনি, আমি বাইরে থেকে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটি সাধক বামাখ্যাপার সমাধিস্থল। এরপর এটি দেখছেন, এটি মার্কেট। শ্মশান এবং তারামার মন্দিরের মধ্যবর্তী স্থানে এটি মার্কেট। এখানে অনেক কিছু দোকান পাট রয়েছে, তারই দৃশ্য সমস্ত কীরকম হয় সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এটি তারাপীঠের মন্দিরের গেট। প্রথমেই এই গেটটি থাকে এবং এর আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তাই আমি হোটেলের আর বিস্তারিত কন্ট্যাক্ট বা কোনো বিবরণ দিলাম না। আপনি সমস্ত রকমের হোটেল এখানে আপনি পেয়ে যাবেন। এখানে 300 টাকারও হোটেল আছে এবং 3000 টাকারও হোটেল আছে। আপনাদের মতো করে আপনারা চুজ করে নিতে পারবেন, সেদিক থেকে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা চলে গেলাম নলহাটেশ্বরী মন্দিরে। নলহাটেশ্বরী মন্দির হলো 51 পীঠের একটি পীঠ। অনেকেই জানেন না এই নলহাটেশ্বরী মন্দিরের কথা, তো আমি তার সমস্ত বর্ণনা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের সৌভাগ্য যে আমাদের চরণ স্পর্শ করে আমরা প্রণাম করতে গিয়েছি। গর্ভগৃহে গিয়ে আমরা প্রত্যেকে দেবী মায়ের আশীর্বাদ নিতে পেরেছি এবং এখানে সতী মায়ের গলার নলি পড়েছিল বলে এই জায়গাটি নলহাটেশ্বরী মন্দির বলা হয় এবং এই নলহাটেশ্বরীর মন্দির থেকে এই জায়গাটার নাম নলহাটি হয়েছে। যেমন কালীঘাট একটি সতীপীঠের একটি পীঠ, তেমন নলহাটেশ্বরী সতীপীঠের এক অন্যতম পীঠ। আপনারা অবশ্যই এসে নলহাটেশ্বরী মন্দিরে দর্শন করে আসবেন। দক্ষিণা দিয়েছো? পুরো মন্দিরটি কেমন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি পারমিশন নিব। আমি একটু মন্দিরটা এখন নলহাটেশ্বরী মন্দিরে। বীরভূম জেলায় অনেকগুলো সতীপীঠ রয়েছে। সতীর 51 পীঠের মধ্যে অন্যতম আরেক পীঠ হলো এই নলহাটেশ্বরী মন্দির। যেমন 51 পীঠের একটা পীঠ, যেমন কালীঘাটের 51 পীঠের একটা পীঠ, তেমন এই নলহাটেশ্বরীও মন্দিরও 51 পীঠের একটা পীঠ। তো তুমি বলো তোমার কেমন লাগলো এই 51 পীঠ? নিশ্চয়ই প্রথমবার দর্শন করলে এবং নলহাটেশ্বরী মন্দির এই জীবনের প্রথম দর্শন করলাম এবং এখানকার
যারা সেবায়িত আছে তাদের ব্যবহার অতি সুজনমূলক ব্যবহার। এবং আমি প্রথমে তো প্রণাম করলাম, করার পরে আমার মনের একটা খুবই ইচ্ছা হলো যে সতীপীঠের এক পীঠ এলাম, তাহলে একটু গর্ভগৃহে গিয়ে ওনার চরণে মস্তক ঠেকাবো বা প্রণাম করবো। তাতে ওরা অনুমতি আমাকে দেখে দিলেন এবং আমি এবং আমার বৌমা এরা সবাই সেই মতো ভিতরে ঢুকে গর্ভগৃহে ঢুকে মায়ের চরণে মস্তক ঠেকিয়ে প্রণাম করলাম। আর আমার তো ভীষণ মনের দিক থেকে খুবই আনন্দ এবং খুশি যে এই 51 পীঠের এক পীঠে এই দর্শন এবং মায়ের মন্দিরে আমার এই প্রণাম করে আমার মন আজ শান্তিতে উদ্ভব হয়ে উঠেছে বা আনন্দ লাগে। তো বুঝতেই পারছেন, যারা তারাপীঠে আসছেন তারা অবশ্যই করে একবার এই নলহাটেশ্বরী মন্দিরে আমরা এসে দর্শন করে যান। খুব ভালো লাগবে, পরিবেশটাও খুব সুন্দর এবং আপনারা এলে এই পরিবেশ ব্যবস্থাপনা এবং ব্যবহার সবারই ভালো লাগবে। নলহাটি থেকে ফেরার পথে প্রচুর বৃষ্টি হয়। আমরা টোটোর মধ্যে কীভাবে যাচ্ছি দেখতেই পাচ্ছেন, কিন্তু ভগবানের অসীম দয়া, যখন আমরা পৌঁছালাম তারাপীঠে, সত্যি কথা বলতে কি একদমই বৃষ্টি থেমে গিয়েছিল। যে বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছিলাম না, যখন আমরা নলহাটি থেকে তারাপীঠে এসে পৌঁছলো টোটো, পুরো বৃষ্টি থেমে গিয়েছিল। জয় মা তারা, এটা তারা মায়ের আশীর্বাদ ছাড়া আর কী বলবো। পরের দিন সকালবেলা সবাই, সোমবার দিন ছিল, তো তারাপীঠে অনেকেই জল দিতে আসে। তারাপীঠের পাশেই ভগবান শিবের মন্দির রয়েছেন। বলো, আজকের শেষ দিন, আজকে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব। তো পুরো যে ঘোরার বর্ণনা কেমন লাগলো, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো, কী জিনিস তোমার বাজে লাগলো, যেটাকে ইমপ্রুভ করা দরকার, সেই সম্বন্ধে কিছু বলো। আমার তো আমার মনের যেটা কথা হলো যে এখানে এসে আমার তো খুবই আনন্দ হচ্ছে। তারাপীঠের আগেও এসেছিলাম, কিন্তু এত আনন্দ উপভোগ আমার এর আগে হয়নি। কারণ আমি আমার মনের মতন স্বাধীনভাবে সমস্ত জিনিস ঘোরা, দর্শন করা, মায়ের দর্শন বা যেগুলো সাইট সিন হয়েছে, ওই ইস্কন মন্দির, মা লক্ষ্মীর মন্দির, নিতাই বাড়ি, নিত্যানন্দ বাড়ি জন্মস্থান, তারপরে বীরগঞ্জ ট্রেন ওই থেকে পাতাল ভেদি, এগুলো দেখে আমার সত্যি খুব আনন্দ হয়েছে এবং অপূর্ব পরিবেশ এবং সুন্দরভাবে আমরা দর্শনও করেছি। এবং শেষকালে আমরা, যেটা আমার বাবা ছোটোবেলায় বলতেন, নলহাটির মন্দিরে যদি কোনোদিন যাস তো একবার দর্শন করে আসিস, কারণ ওটাও 51 পীঠের এক পীঠ এবং খুব জাগ্রত মা। এবং সেটা গতকাল আমরা দুপুরে 3টের সময় বেরিয়ে ওই নলহাটির মন্দিরে গিয়েছিলাম। বাবার সেই কথা মনে পড়লো এবং নলহাটির মন্দিরে গিয়ে নলহাটেশ্বরীর মার কাছে গিয়ে তো আমার আরও ভীষণ আনন্দ লাগলো, কারণ ওখানকার পরিবেশ, পরিস্থিতি এবং সেবায়িতদের ব্যবহার যেটা আমার লাগলো, তো সত্যি মন ভরিয়ে দেয় বা প্রাণোচ্ছল হয়ে যায় যে না, এক জায়গায় এসে শান্তি পেলাম। তা সেই নলহাটেশ্বরী মন্দিরের সেবায়িতদের কথা আমার খুবই মনে পড়ছে, কারণ ওদের এত পোলাইট ব্যবহার, যারা ভক্তদেরকে যত্ন করে, ভক্তদেরকে মানে তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে এবং সেটাই করেছে। যেমন আমরা বললাম যে মা সেবায়িতদের বললাম, থাকুন ভাই আপনি গর্ভগৃহে গিয়ে একটু মায়ের চরণে আমি মাথা ঠেকাতে চাই বা আমার মনস্কামনা একটুখানি মনে মনে বলতে চাই। সেটা আমাদের এক কথায় বললো, খুব সাবধানে যাবেন আর শুধু মায়ের গায়ে হাত দেবেন না, এমনি আপনি দেরিতে হাত দেন, কারণ ওটা তো নলহাটেশ্বরী, সেই হিসেবে যেমন বলেছেন ওইভাবেই করলাম। এবং আমাদের ওনার চরণ স্পর্শ বা চরণে মাথা ঠেকানো, এগুলো দেখে আমার তো ভীষণভাবে নলহাটেশ্বরী মার কাছে আমার বাবা যেটা বলেছিলেন সেইটাই কাজে লেগে গেল, যে না, ওখানে প্রচণ্ড জাগ্রত মা এবং সেবায়িতদেরও ব্যবহার খুব ভালো, ওখানে গেলে শান্তি পাবে। তারপরে শান্তিও পেয়েছি। এবং যেটা আমার ছেলে বলছিল যে যেটা একটু ইমপ্রুভ করা উচিত, বলা উচিত নয় মায়ের কাছে সব ভক্ত সমান, কিন্তু তারাপীঠে যেখানে আমরা আসলে এখানে এসে ভক্ত নিয়ে আছি তিনজন, সেই তারাপীঠে এসে সেবায়িতদের যেন একটু বেশি বাড়াবাড়ি।
নমস্কার বন্ধুরা, এখন প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি, কিন্তু যার সাথে মিট করা নেই নয়, যিনি আমাদের পুরো এই তারাপীঠে টোটাল গাইড করে নিয়ে গিয়েছেন, সমস্ত জায়গায় আমাদেরকে দেখিয়েছেন, এবং যে নলহাটিশ্বর মন্দির যেটা সতীপীঠের একটা পীঠ, সেখানে ইনি আমাদেরকে বলে নিয়ে গিয়েছেন। তো এনার সাথে আমি পরিচয় করে দেবো, আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমি কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এবং আসার সময় অবশ্যই এনার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন, খুব ভালো মানুষ, আপনাদেরকে প্রচুর ভালোভাবে গাইড করে সমস্ত তারাপীঠ এবং আশেপাশের সমস্ত জায়গা আপনাদেরকে দেখিয়ে দেবে। তো চলুন ওনার সাথে আমি কন্ট্যাক্ট করিয়ে দিই আপনাদের। নমস্কার বন্ধুগণ, আমার সঙ্গে যে কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে, জোরে আমার সঙ্গে যে কন্ট্যাক্ট করতে হবে এই নম্বরে আপনারা কল করতে পারেন। আপনাদেরকে আমি যথেষ্টভাবে আমি ঘোরা করবো, এই বাঁকাড়ায়, বিচন্দ্রপুর, লক্ষ্মীবাড়ি, তারপরে নলাটি, ননেশ্বরী মা, সব জায়গায় আমার সঙ্গে সুবিধা, মানে কোনো আঁকাবাকি নাই, যথেষ্টভাবে ধীরে সুস্থ দেখতে পাবেন। খুব সুন্দরভাবে আমি দেখাবো জিনিসটা। এই নাম্বারে আমাকে করতে হলে খুব শান্তিতে দেখাবো। মানে তুমি সমস্ত জায়গা, তুমি যারা যারা আসবে তাদেরকে সমস্ত জায়গা তুমি ভালোভাবে দেখিয়ে দেবে। ভালোভাবে আমি এবং বন্ধুরা, সব থেকে ভালো জিনিস, ইনি কোনো তাড়াহুড়ো করেন না, সবাইকে খুব ভালো করে আমার কাছে সুস্থভাবে। কোনো তাড়াহুড়ো নয়, কাস্টমারের কাছে 2-10 মিনিট আরও আমি বেশি টাইমটা করে দিই ঘোরার জন্য। একদম একবারে কারেক্ট কাস্টমারও আমার নাম করে যে না, শানদার খুব ভালো ছেলে, সুন্দর। দাদা, আপনার পুরো নাম কি? সাধন দাস। সাধন দাস? একটাই না। একদম। তাহলে সাধন দাস সাথে আপনারা সবাই একবার কন্ট্যাক্ট করে নেবেন আসার সময়। খুব ভালো মানুষ এবং কোনো তাড়াহুড়ো নেই, পুরো তারাপীঠটা আপনাদেরকে দেখিয়ে দেবে ঘুরিয়ে। ওনার এই টোটো রয়েছে, পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না, থাকবে না। আর এরকম কোনো ভাড়া, এই যে আশেপাশে টোটোরা মানে গেদে ভাড়াটা বলে, কিন্তু আমি তা নয়, আমার যেটা না স্বাভাবিক সেটা আমি ভুলে থাকি। একদম, ওনার একদম স্বাভাবিক ভাড়া নেয়। এখন স্টেশনের দিকেই আসছিলাম, কিন্তু এই সাধনদার কথা মতোই সেটা কোনো টুরিস্ট স্পট নয়, তাদের গ্রামেরই একটি মন্দির, যেখানে সতী দাহ প্রথা করা হতো, যেখানে সতীকে দাহ করা হতো। মানে আপনারা জানেন সতীদাহ প্রথা, তো সেখানে ওনাদের নিজেদের গ্রামের, এখানে কোনো টুরিস্ট জানেন না যে এই জায়গাটা, এটি ওই সাধনদা যিনি টোটো চালক ছিলেন তাদেরই গ্রাম। তিনি আমাদের তাদের গ্রামের এই জায়গাটিকে দর্শন করাতে নিয়ে এসেছেন, এবং তিনি দেখাচ্ছেন ওই যে সামনে যে জঙ্গল মতো রয়েছে, ওখানে সতীকে দাহ করা হতো। ওখানেই আপনারা জানেন সতী দাহ প্রথা কি, তো ওখানেই সেই সতীকে দাহ করা হতো। এবং এখানে যে মন্দির রয়েছে, এখানে যে কালী মাতার মন্দির রয়েছে, বলা হয় যে তারাপীঠের যে শ্মশান রয়েছে, শ্মশান কালী এখানে বিরাজমান হন, লোকজন খাওয়াবে, হাজার হাজার লোক আছে। এবং প্রতিনিয়ত এখানে ভোগের ব্যবস্থা করা হয়। পাশেই দেখছিলাম, পাশে একটি হনুমান মন্দির রয়েছেন এবং শিব মন্দির রয়েছে, যেখানে ভোগের জন্য আয়োজন করা হচ্ছিল। প্রত্যেক দিন এখানে ভোগের ব্যবস্থা করা হয়, এটা কেউই দেখে না, কেউ জানে না। সম্ভবত আমরা প্রথম এই সাধন দাদার জন্য আমরা এই জায়গাটিকে দর্শন করতে পেরেছি, তো খুব ভালো লাগলো এই তারাপীঠ দর্শন। আশা করছি আপনাদেরও ভালো লাগলো। অনুগ্রহ করে যদি একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের মাধ্যমে খুব ভালো লাগবে। এবং আপনারা অবশ্যই তারাপীঠ দর্শন করুন, এবং তারাপীঠের আশেপাশের নলহাটেশ্বর মন্দির, লক্ষ্মী মাতার মন্দির থেকে শুরু করে সমস্ত জায়গা আপনারা দর্শন করবেন, তখন খুব ভালো লাগবে। এবং এই ভিডিওটি দেখে আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার। জয় মা তারা, জয় মা কালী।